এই শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্র জিডিপি সহ নানা আর্থিক সূচকে বিশ্বের একক শক্তি ছিল, আর সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এক মেরুর দুনিয়ায় রাজনৈতিকভাবে পুরোপুরি আধিপত্য বজায় রেখেছিল তারা। বিশ্বের ইতিহাসে আগে পরে মিলিয়ে সমগ্র বিশ্বজুড়ে এতটা রাজনৈতিক ও আর্থিক শক্তির আধিপত্য আর দেখা যায়নি। অথচ এর অর্ধ শতাব্দীও পার হয়নি। এই দুই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের আধিপত্য হুমকির মুখে। বিপুল জনশক্তির দেশ চীন এই শতকে অবিশ্বাস্য আর্থিক উন্নয়নে যুক্তরাষ্ট্রকে প্রায় ছুঁই ছুঁই অবস্থানে। আর সেই প্রাচীনকাল থেকে কেবল নিজেদের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি মানা চীন গত 2 দশকে রাজনৈতিকভাবেও নিজেদের থাবা মেলেছে বিশ্বের নানা প্রান্তে। একদা দুনিয়ার যেই দেশে দেশে যুক্তরাষ্ট্র এককভাবে আধিপত্য করত, সেগুলোতে নিজেদের অবস্থান শক্ত করেছে চীন। শুধু তাই নয়, সোভিয়েত ভাঙার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে একাধিপত্য করত, তার বিপরীতে চীন হাজির হয়েছে বিপরীত এক জোট নিয়ে। আবারও দুনিয়া 2 ভাগে বিভক্ত। সবচেয়ে ভালো বোঝা যায় G7 এবং ব্রিক্স নামের 2 জোট দিয়ে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত G7। এই শতাব্দীর শুরুতে এই দেশগুলো ছিল আর্থিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকায় দেশগুলোতে অনেকটাই পিছিয়ে। কিন্তু 2020 সাল নাগাদ ব্রিক্সের দেশগুলো G7-কে ছাড়িয়ে যায়। যদিও যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি এবং এর রাজনৈতিক শক্তিও বিপুল, কিন্তু সার্বিকভাবে দ্রুত এই অবস্থার পরিবর্তন হচ্ছে। গত 4 বছরে 2টা বড় ঘটনা, ইউক্রেন যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের আরও বড় বিপাকে ফেলে দিয়েছে। নিজেদের আর্থিক ও রাজনৈতিক শক্তির উপর অতিমাত্রায় ভরসা রেখে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে যেসব পদক্ষেপ নেয় তা ভুল প্রমাণিত হয়। G7 ভেবেছিল রাশিয়ার উপর স্যাংশন দিলে এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে পুতিন দ্রুতই মাথা নোয়াতে বাধ্য হবে। কিন্তু তারা বুঝতে পারেনি ক্রমেই নতুন মেরুকরণ হয়ে পড়া দুনিয়ার শক্তি। পুতিন যুক্তরাষ্ট্রের শত্রুতার সুযোগে চীন, ভারত সহ ব্রিক্সের দেশগুলোর সঙ্গে ব্যবসা বাড়িয়ে দেয়। বিপুল তেল গ্যাসের মালিক রাশিয়ার সঙ্গে ব্যবসায় লাভ হয় এসব দেশের, আর রাশিয়াও স্যাংশন সহ যাবতীয় আঘাত সহ্য করে। ইউক্রেন যুদ্ধ জারি রেখেও নিজের আর্থিক অবস্থানকে আগের চেয়ে উন্নত অবস্থায় নিয়ে গেছে। ডলার কিংবা ইউরো বাদ দিয়ে অন্যান্য মুদ্রায় লেনদেন শুরু করে ব্রিক্স এবং এর মিত্ররা। আর ডলার যদি একবার তার শক্তি হারিয়ে বসে, যুক্তরাষ্ট্রের জন্য তা হবে চূড়ান্ত সর্বনাশের। এর উপর বড় আঘাত হয়ে আসে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলিদের গণহত্যা। গত বছরের অক্টোবর থেকে নির্বিচারে তারা ফিলিস্তিনিদের হত্যা করতে থাকে। এর আগের 75 বছর ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললে তাকে অ্যান্টিসেমিটিজম তকমা দেওয়া হয়। মূলধারার মিডিয়ায় ইসরায়েলিদের পক্ষে প্রোপাগান্ডা, এগুলো ছিল যুক্তরাষ্ট্রের কৌশল। এইবার সেই মিডিয়ার আধিপত্য ধসে পড়ে। যে মিডিয়া দিয়ে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্য নিয়ন্ত্রণ করত, তার জারিজুরি ফাঁস হয়ে যায়। ডলারের মতো যুক্তরাষ্ট্রের মিডিয়ার সর্বশক্তিমান অবস্থাও রীতিমতো টলে পড়ে। যুক্তরাষ্ট্র এখনও সর্বশক্তি দিয়ে ইসরায়েলের জঘন্য অপরাধকে ঢাকছে, গণহত্যায় সাহায্য করছে অস্ত্র ও অর্থ দিয়ে। কিন্তু খোদ সেই দেশের তরুণরা রাস্তায় নেমেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে তীব্র প্রতিবাদ। সন্ত্রাসী ইসরায়েল আর এর মদতদাতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তুলছে প্রকাশ্যে। আর্থিক দুর্দশায় পড়া মার্কিনিরা প্রশ্ন করছে কেন তাদের করের অর্থ দিয়ে সে দেশের সরকার ইসরায়েলের হত্যাযজ্ঞে সহায়তা করে যাচ্ছে। একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হত্যাযজ্ঞ থামাতে না পারলেও প্রায় গোটা দুনিয়া তাদের বিপরীতে দাঁড়িয়ে যাচ্ছে। ডলার ও মিডিয়ার একাধিপত্য শেষ হওয়া,
বিশ্ব রাজনীতিতে গণশত্রু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ছাড়তে না পারলে আরও বড় বিপদে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। ব্রিক্সের দেশগুলোর মধ্যেও আস্থার অভাব রয়েছে। ভারতকে চীন বা রাশিয়া কেউই পুরোপুরি বিশ্বাস করে না নিশ্চিত। ইরান নিয়েও আছে এদের আলাদা আলাদা সমীকরণ। কিন্তু পশ্চিমা শক্তি যে কমছে, এতে সন্দেহ সামান্যই।